আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে টেন্স। আর এই টেন্স আজকে আমরা শিখব বাংলায়। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি বুঝাই দিচ্ছি। বাংলায় টেন্স, তার আগে একটা কথা বলে নেই, আমাদের এই বাংলায় টেন্স আয়ত্ত করার জন্য মাত্র 60টি বাংলা অক্ষর, 60টি বাংলা অক্ষর বা বর্ণ আমাদেরকে একটু আয়ত্ত করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে। আর এই 60টি বর্ণের বা 60টি অক্ষরের ব্যবহারগুলো যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাহলে কোনো কিছু মুখস্থ করা ছাড়াই আমরা বাংলায় টেন্স এর সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবো। একটু লক্ষ্য করো, আমরা বলে যাচ্ছি বাংলায় টেন্স। আমাদের একটা টাইটেল, এর নিচে আমাদের লেখা আছে, মূল যে কথাটা আছে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে। আর এই কথাটার পরে আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা লাইন আছে। এই 7টা লাইন এর ব্যবহার আমরা শিখবো, তাহলে আমাদের বাংলা টেন্স কমপ্লিট হয়ে যাবে। আর একটি কথা তোমরা জানো, আমি তবুও বলে দিচ্ছি, টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটি 4 ভাগে বিভক্ত। তোমরা জানো, ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যদি 4টা হয়, পাস্ট টেন্স 4টা হয়, ফিউচার টেন্স 4টা, তাহলে 3, 4 আমাদের হচ্ছে টোটালি 12টা। তো দুইটা প্রশ্ন হতে পারে। একটা হলো, যদি প্রশ্নটা এরকম হয় যে বলো তো টেন্স টেন্স প্রধানত কত প্রকার, তাহলে আনসারটা হচ্ছে টেন্স প্রধানত 3 প্রকার। আবার যদি প্রশ্ন করা হয় যে বলো তো টেন্স সর্বমোট কত প্রকার, টেন্স হচ্ছে সর্বমোট 12 প্রকার। তাহলে এই 12 প্রকার টেন্স এর বাংলায় কাজগুলো জানতে আমরা আজকে আলোচনা করতেছি। 7টা আমাদের এখানে লাইন আছে, দেখো। এই তার আগে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এই কথাটি, এই 7টি লাইনের প্রত্যেকটি শুরুতে আছে, তোমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এই কথাটা, এই যে প্রথম লাইনটা আছে, ল থাকলে পাস্ট টেন্স হয়, এই কথাটা শুরুতে আমরা এই লাইনটা আছে বুঝে নেব। অর্থাৎ এরকম যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট টেন্স হয়, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার টেন্স হয়, আবার বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল ও ব কিছুই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমরা মনে রাখবো যে এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এই কথাটি, এই 3টা লাইন শুধু নয়, এই 60টি, পুরোপুরি 60টি লাইনের প্রত্যেকটি শুরুতে আছে। আমরা এখানে লেখার সুবিধার্থে একবার লিখে দিয়েছি এখানে, তো তোমরা বুঝে নিবা। তা প্রথমত তোমাদের এই 7টা লাইন একটু মুখস্থ করার মতো করতে হবে। আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3টা টেন্স আমাদের প্রথমে দেয়া আছে, কিন্তু সিরিয়াল মেইনটেইন করা নাই এখানে। গ্রামারে বা যে কোনো গ্রামারে লেখা থাকে যে ইয়াটা সিকোয়েন্সটা থাকে, সিকোয়েন্সটা হচ্ছে নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স আর নাম্বার 3 ফিউচার টেন্স। কিন্তু আমাদের এখানে সিকোয়েন্স ভেঙে কিন্তু লেখা আছে। প্রথমে আছে আমাদের পাস্ট টেন্স, তারপর 2 নাম্বার আমাদের আছে ফিউচার টেন্স, 3 নাম্বার আছে প্রেজেন্ট টেন্স। তো যদিও বা সিরিয়াল ব্রেক করা, তবু কিন্তু আমাদের 3টা টেন্স এখানে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টাই আছে। এরপর এই প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, আবার ফিউচার টেন্স 4 প্রকার। সেই 4 প্রকারটা একবার লেখা আছে এখানে, দেখো একটু। তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তোমাদের মাথায় রাখতে হবে যে তে থাকলে কোথায় থাকলে, এই তেটা কোথায় থাকবে, এই যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে। সোজা কথা হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়া থাকলে পারফেক্ট টেন্স হয়। আবার তে ও ইয়া, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে ও ইয়া কিছুই না থাকলে ইনডেফিনিট টেন্স হয়। তারপর একটা আমাদের বাকি আছে, সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে অথবা ইয়া প্লাস টাইম। ভালো করে লক্ষ্য করো, তে অথবা ইয়া। এখানে কিন্তু একটা হয়ে গেছে যে তে থাকলে কন্টিনিউয়াস, আর ইয়ার জন্য লেখা আছে কি যে ইয়া থাকলে পারফেক্ট। কিন্তু এখানে হচ্ছে তে অথবা ইয়া, হয় তে থাকবে আর না হলে ইয়া থাকবে, দুইটার মধ্যে একটা। পাশাপাশি প্লাস টাইম, অর্থাৎ ওই বাক্যে একটা সময়ের উল্লেখ থাকবে। তাহলে আমাদের হয়ে গেল যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে অথবা ইয়া প্লাস টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খাই,
তাকায় দিলাম, তে দিলাম। লক্ষ্য করো, তাহলে তোমরা লক্ষ্য করো যে খাইতেছিলাম এই কথাটায় খাই কথাটা হচ্ছে মূল কাজ, আর তে ছিলাম অর্থাৎ এই একার থেকে শুরু করে এই দাড়ি পর্যন্ত এইটা হচ্ছে আমাদের কাছে অতিরিক্ত জায়গা। আর আমরা এই অতিরিক্ত জায়গাটার মধ্যেই এই কথাগুলো প্রয়োগ করব এবং টেন্স নির্ণয় করবো, অর্থাৎ বাংলায় টেন্স নির্ণয় করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আরেকটু মূল আলোচনা যাচ্ছি। দেখো, তোমাদের একটু আয়ত্ত করতে হবে যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট টেন্স হয়, ব থাকলে ফিউচার টেন্স হয়, ল ও ব কিছুই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়, তারপর এসে তে থাকলে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, ইয়া থাকলে পারফেক্ট টেন্স হয়, তে ও ইয়া কিছুই না থাকলে ইনডেফিনিট টেন্স হয়, এবং তে অথবা ইয়া প্লাস টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই পর্যায়ে আমরা যে বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম সে বিষয়টা একটু সংক্ষিপ্ত রূপে বা সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করবো। একটু লক্ষ্য করো তোমরা বোর্ডে, আমাদের কিন্তু এই জায়গাটাতে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এর নিচে 7টা লাইন আছে, 1 2 3, অর্থাৎ 3 প্রকার টেন্সের জন্য 3টা লাইন, আবার 3 প্রকার টেন্সের প্রত্যেকটি 4 ভাগে বিভক্ত, তার জন্য 4টা লাইন। এখানে টোটালি আমাদের হচ্ছে 7টা লাইন। আর এই 7টা লাইনকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে নিয়ে, অর্থাৎ 7টা ওয়ার্ড 7টা শব্দের মতো করে নিয়েছি। একটু লক্ষ্য করো, আমাদের এখানে প্রথমে ছিল ল থাকলে পাস্ট টেন্স হয়। আমরা কিন্তু আগে থেকে বুঝে ফেলছি যে ল থাকলে মানে কোথায় ল থাকলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট টেন্স হয়। আর সেই কথাটাকে আমরা একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। এখানে দেখো, ল সমান সমান পাস্ট। তোমাদের মনে রাখতে হবে বা তোমাদের এখানে বুঝে নিতে হবে, যখনই তুমি এখানে লেখা দেখবে যে ল সমান সমান পাস্ট, তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট টেন্স হয়। তাহলে তারপরে দেখো, আমাদের এখানে সেকেন্ড লাইনটা ছিল ব থাকলে ফিউচার টেন্স হয়। অর্থাৎ আমাদের আলোচনা ছিল কি যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার টেন্স হয়। আর আমরা সেটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম এভাবে, দেখো, ব সমান সমান ফিউচার, অর্থাৎ এই ব সমান সমান ফিউচার, এটার ভাষ্যটা হচ্ছে যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার টেন্স হয়। এবং তারপরে আমাদের থার্ড যে লাইনটা ছিল সেটা ছিল আমাদের বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল ও ব কিছুই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়। আর আমরা সেটাকে সংক্ষিপ্ত করে এখানে নিয়ে আসলাম কি, দেখো, যে না সমান সমান প্রেজেন্ট। এই না মানে কি, তোমাকে আবার মনে করা যাবে না যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ওই সব চিহ্নগুলো হয়, মানে আমাদের সব চিহ্নগুলো কথাগুলো এরকম যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে। আর যখন তুমি এখানে দন্ত নয়কারে না দেখবে, তুমি আবার মনে করো না যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে দন্ত নয়কারে না থাকলে সেটা প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু মনে করা যাবে না। অর্থাৎ এখানে এই না মানে হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লও থাকবে না, বও থাকবে না। এই যে লও থাকবে না, বও থাকবে না, সেটা বোঝানোর জন্য আমরা সংক্ষিপ্ত করে এখানে লিখে দিয়েছি দন্ত নয়কারে না। অর্থাৎ তুমি না সমান সমান প্রেজেন্ট এটা দেখে বুঝে নেবে যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল ও ব কিছুই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়, রাইট। এরপর আমাদের যে পরের 4টা লাইন ছিল, প্রথম 3টা বাদ দিয়ে পরের 4টা, তার মধ্যে আমাদের প্রথম লাইনটা ছিল তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা সেটাকে কিভাবে লিখলাম, এখানে দেখো, তে সমান সমান কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা বুঝে নেব এখান থেকে যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। এবং তারপর আমাদের ছিল ইয়া থাকলে পারফেক্ট টেন্স হয়, সেটাই আমাদের এখানে আছে, ইয়া সমান সমান পারফেক্ট। বুঝে নেব বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়া থাকলে পারফেক্ট টেন্স হয়, তোমাকে কিন্তু ইয়া দেখে বুঝতে হবে। তারপরে দেখো, আমাদের এখানে ছিল কি, তে ও ইয়া কিছুই না থাকলে ইনডেফিনিট টেন্স হয়। আমরা এখানে লিখলাম না সমান সমান ইনডেফিনিট। আবার এখানে একটা প্রবলেম ফিল করবে হয়তো বা করতে পারো তোমরা, সেটা হলো এখানে ছিল দন্ত নয়কার না, এখানে দন্ত নয়কার না। তোমাদের মনে রাখতে হবে এই না হচ্ছে ল ও ব কিছুই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়, আর এই না হচ্ছে তে ও ইয়া কিছুই না থাকলে ইনডেফিনিট টেন্স হয়। ক্লিয়ার? এরপর আমাদের লাস্ট যে লাইনটা ছিল তে অথবা ইয়া প্লাস টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটাকে আমরা লিখছি এখানে, দেখো, তে অবলিক ইয়া প্লাস টি। তো বুঝেই ফেলছো অলরেডি, টি ইকুয়াল টাইম। তাহলে তে অবলিক ইয়া প্লাস টাইম, অথবা বলতে পারি তে অথবা ইয়া প্লাস টাইম সমান সমান পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সোজা কথা হচ্ছে এখানে ছিল তে অথবা ইয়ে প্লাস টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এখানে আমাদের হলো তে অথবা ইয়ে প্লাস টাইম
সমান সমান পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট তোমাদের মনে রাখতে হবে যে এই 7টা লাইন পড়ার আগে এটা পড়লে কিন্তু হবে না, কারণ আগে এটা একটু দেখতে হবে, একটু পড়তে হবে, যখন একটু ধারণা তোমার হয়ে যাবে তখন তুমি এটা ছাড়া এটাতে চলে আসবে। এবং আমরা শুধু এই 7টা শব্দ বানিয়ে আমরা বসে থাকিনি, আমরা আরো তৈরি করছি 7টা শব্দের সংক্ষিপ্ত রূপ। আমাদের সর্বশেষ যে প্ল্যানটা সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। যখন এখানে লেখা আছে শুরুতে ল, আমার তো মনে হচ্ছে আমি কিছু বলার আগে তুমি বুঝে ফেলছো যে এই ল মানে হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট টেন্স হয়, তাই নাকি? তাহলে এরপর দেখো আছে ব, আগের মতোই, অর্থাৎ তুমি ব দেখেই বুঝে ফেলছো যে বাংলা বাক্যে এই বটা কিন্তু এমনি কোনো ব নয়, এই ব হচ্ছে কি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার টেন্স হয়। এবং তারপর আছে দন্ত নয় এখানে না, এটাও বুঝে ফেলছো নিশ্চয়ই যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল ও ব কিছুই না থাকিলে সেটাকে বলা হবে প্রেজেন্ট টেন্স, রাইট? তারপরে আমরা আসতেছি পরের 4টা, অর্থাৎ তে। আমরা জানি আগে থেকে, এখান থেকে বুঝতে পারলাম, এখন আমরা সহজেই বলতে পারবো যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই ইয়া দেখলেই তো বুঝে নেব যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়া থাকিলে পারফেক্ট টেন্স হয়। এবং তারপরে হচ্ছে দন্ত না, এখানে আবারও পাইলাম, অর্থাৎ এই না কিন্তু এই না এর মতো নয়। এই না যখন আসবে এটা হচ্ছে কি ল ও কিছুই না থাকিলে প্রেজেন্ট টেন্স, আর এই না হচ্ছে তে ও ইয়া কিছুই না থাকলে ইনডেফিনিট টেন্স। এবং লাস্ট আমাদের বিষয়টা সেটা হচ্ছে তে অথবা ইয়া প্লাস টাইম কে সমান সমান পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে যদি তুমি 7টা লাইন পড়ে থাকো, 7টা শব্দ বুঝে ফেলছো, তাহলে আমাদের এই 7টা লাইন আর প্রয়োজন নেই, আমি মিশাই দিচ্ছি। তাহলে আমাদের এই 7টা লাইনটা আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আমরা এটা বুঝে ফেলছি। আমি তো এখন বলতে পারি যদি তুমি এই 7টা লাইন বুঝে এটা রেখে এটাকে বাদ দিতে পারো, তাহলে যদি তুমি এখন এটা বুঝে ফেলছো, যেহেতু 7টা শব্দ বুঝে ফেলছো, তাহলে আমরা এটাকেও বাদ দিতে পারি শুধু এটা রেখে, তাই না? তাহলে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এই 7টা বর্ণ বা 7টা অক্ষর থেকে আমরা টেন্স নির্ণয়, বা 7টা বর্ণ দিয়ে আমরা যখন টেন্স নির্ণয় করব, তার আগে একটা কাজ করে নিতে হচ্ছে যে আমরা এই 7টা বর্ণকে, দেখো এখানে 7টা লাইন যখন ছিল তখন মাঝখানে একটু ফাঁকা, একটু স্পেস বেশি ছিল, 3টা লাইনের পরে একটা স্পেস ছিল। আবার আমরা যখন 7টা লাইনকে 7টা শব্দতে পরিণত করেছিলাম, তখনও কিন্তু আমাদের প্রথম 3টার পরে একটা স্পেস ছিল, একটা ফাঁকা জায়গা ছিল। আর এখানেও দেখো স্পষ্ট দেখা যাচ্ছে 7টা অক্ষর যখন হয়ে গেল বা 7টা বর্ণ যখন হয়ে গেল, তখন আমাদের প্রথম 3টা বর্ণের বা প্রথম 3টা চিহ্নের পরে একটা ফাঁকা জায়গা, একটা স্পেস আছে, একটা ভাগ আছে। অর্থাৎ আমরা এই 7টা চিহ্নকে 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং তার 2টি নামও দিয়েছি। দেখো একটু, আমরা প্রথম ভাগে পাচ্ছি 3টা চিহ্ন, আর এর নাম দেব উপরের 3টি। তাহলে নিশ্চয়ই বুঝতেছো যে নিচের ভাগে আছে আমাদের 4টা চিহ্ন, আর এই 4টা চিহ্নের আমরা নাম দেব কি নিচের 4টি। এবং এখন আমরা আমাদের মূল আলোচনায় যাব। আর আমাদের মূল আলোচনা তো তোমরা বুঝতেই পারছো, শুরু থেকে বলতেছি, আমরা আজকের ক্লাস থেকে জানবো কিভাবে একটি বাংলা বাক্যের টেন্স নির্ণয় করতে হয়। অর্থাৎ এই বাক্য, একটা বাংলা বাক্য কেউ বললো এটা কোন টেন্স, তুমি সহজে কিভাবে বলতে পারবে যে এটা ওই টেন্স। এই কাজটি করার জন্য আমরা আজকে এই ক্লাসটিতে আলোচনা করতেছি। তো এ পর্যায়ে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটু গল্প করে নিচ্ছি। দেখো, একটা আমি মজার গল্প তোমাদের দেখাচ্ছি। মনে করো এটা একটা সুপারির গাছ বা এটা একটা গাছ, যে কোনো একটা ফলের গাছ, ফল আছে এখানে, তো গাছ থেকে ফল পাড়তে হবে। তো তুমি যদি গাছ থেকে ফল পাড়তে চাও, তাহলে তুমি গাছের গোড়ায় গিয়ে হঠাৎ করে কি ফল পেরে নিয়ে আসতে পারবে? যেমন এখানে দেখা যাচ্ছে গাছ যদি এটা হয়, ফল যদি এটা হয়, আমি তো হাতের নাগালই পাচ্ছি, তাহলে এমনটা বাস্তবে কি এমনটা গাছের গোড়ায় গিয়ে ফলটা ছিঁড়ে নিয়ে আসা যাবে? তা কিন্তু নয়। তোমায় করতে হবে কি, এই গাছের এই ফল পাড়তে হলে গাছের নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠতে হবে, গাছের গোড়া থেকে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, তারপর ফলটা পাড়তে হবে। এখান থেকে এই পয়েন্টটা মাথায় রাখবে যে এই গাছ থেকে ফল পাড়ার কাজটা করতে গেলে তোমাকে গাছের গোড়া থেকে আস্তে আস্তে উপরে যেতে হবে। আমরা 7টা চিহ্নকে 2 ভাগে ভাগ করছি। একটা ভাগের নাম দিয়েছি আমরা উপরের 3টি, আর একটা ভাগের নাম দিয়েছি আমরা নিচের 4টি। উপরের 3টি এখানে 3টা চিহ্ন, আর নিচের 4টি এখানে 4টা চিহ্ন। আমরা এখন বাংলা বাক্যের টেন্স নির্ণয় করার মূল কাজ করতেছি। দেখো, আমি একটা বাক্য তোমাদের লিখে দিচ্ছি। এখানে লক্ষ্য করো,
লেখা আছে লোকটি বাজারে যাইতেছিল। আমাদের কাজ হলো যে এই বাক্যটি কোন টেন্স তা বের করা বা তা বলতে পারা। আমাদের এই জন্য প্রথম যে কাজটা করতে হবে যে লোকটি বাজারে যাইতেছিল এই বাক্যের মধ্যে বা এই বাংলা বাক্যটির মধ্যে কাজ কোনটি, ক্রিয়া কোনটি। আমরা সহজেই বুঝে ফেলি যে লোকটি বাজারে যাইতেছিল, এর মধ্যে কাজ হচ্ছে যাইতেছিল। আবার যদি প্রশ্ন করা হয় যে এই যাইতেছিল কাজ এর মধ্যে বলতো আসলে কাজ কোনটি, প্রকৃতপক্ষে কাজ কোনটি, মূল কাজ কোনটি, তাহলে আমরা কিন্তু তখন এরকম বলতে পারি না দেখো তো যে লোকটি বাজারে যাইতেছিল, পুরো বাক্যটার মধ্যে কাজ হলো যাইতেছিল, আর এই যাইতেছিল কাজের মধ্যে মূল কাজ হচ্ছে আবার যাই, অর্থাৎ এই জায়গাটা। এই যাই যদি মূল কাজ হয় তাহলে মূল কাজের পরে যা কিছু থাকবে লেখা সেটা কিন্তু আমাদের কাছে কি অতিরিক্ত জায়গা বা ক্রিয়ার শেষ। তাহলে দেখো আর যাই যদি মূল কাজ হয়, এই একার থেকে এই দাড়ি পর্যন্ত কি আছে তে ছিল, এটা হচ্ছে আমাদের ক্রিয়ার শেষ। অর্থাৎ এই তে ছিল এটা ক্রিয়ার শেষ, এটাও ওইভাবে বলতে পারো। আবার বলতে পারো কি যে এই একার থেকে দাড়ি পর্যন্ত এটা হচ্ছে আমাদের অতিরিক্ত জায়গা বা ক্রিয়ার শেষ। আর এই ক্রিয়ার শেষ যে জায়গাটা আছে, এই অতিরিক্ত জায়গাটা, এর মধ্যেই আমরা এই 60টি চিহ্ন প্রয়োগ করে দেখব যে কোন কোন চিহ্ন ওখানে আছে। তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে টেন্স নির্ণয় করার জন্য বা টেন্স চিহ্নিত করার জন্য আমরা যে 60টি চিহ্ন মুখস্থ করছি বা আলোচনা করছি, এই 60টি চিহ্ন থেকে অবশ্যই তুমি যে কোনো বাংলা বাক্য আইডেন্টিফাই করো বা চিহ্নিত করতে যাও, এই 60টি চিহ্ন থেকে তুমি খুঁজে পাবে মাত্র 2টি চিহ্ন। কয়টি চিহ্ন খুঁজে পাবে? 2টি। আর এই 2টি চিহ্ন আবার এরকম হবে না যে আমাদের এই যে উপরের ভাগে 3টি চিহ্ন আছে তা থেকে 2টি চিহ্ন পাওয়া যাবে, তা কিন্তু নয়। আবার এটাও হবে না নিচে যে আমাদের 4টি চিহ্ন আছে এই 4টি চিহ্ন থেকে 2টি চিহ্ন পাওয়া যাবে, তাও কিন্তু নয়। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে উপরের 3টি চিহ্ন থেকে পাওয়া যাবে 1টি এবং নিচের 4টি চিহ্ন থেকেও পাওয়া যাবে 1টি। অর্থাৎ একটা বাংলা বাক্যের কাজ কোনটা সেটা বের করব, কাজের মধ্যে আবার মূল কাজ কোনটা সেটা বের করব। মূল কাজ যদি আমরা পেয়ে যাই তাহলে অতিরিক্ত জায়গাটা আমরা পেয়ে যাব। আর সেই অতিরিক্ত জায়গায় 60টি চিহ্ন থেকে যে 2টি চিহ্ন পাওয়া যাবে আমরা সে 2টি চিহ্নই খুঁজে বের করব। তাহলে একটু লক্ষ্য করে আমরা প্রথম কাজটা করে ফেলতেছি যে লোকটি বাজারে যাইতেছিল, পুরো বাক্যের মধ্যে কাজ হচ্ছে যাইতেছিল। আবার এই যাইতেছিল কাজের মধ্যে মূল কাজ হচ্ছে যাই। যদি যাই হয় মূল কাজ আমাদের, তাহলে তে ছিল অথবা এই এখান থেকে দাঁড়িয়ে পর্যন্ত এই জায়গাটা হচ্ছে অতিরিক্ত জায়গা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ক্রিয়ার শেষ। মনে নেই তোমাদের? আমরা শুরুতে কি লিখছিলাম? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, এই যে বাংলা বাক্য এটা ক্রিয়া, তার শেষ এটা। আর এই শেষ জায়গায় আমরা 60টি চিহ্ন থেকে 2টি চিহ্ন পেয়ে যাব। দেখো আমাদের প্রথমে ওই যে আমি যে গাছ থেকে ফল পাড়ার কথা বললাম, মনে আছে তো তোমার? যে গাছ থেকে ফল পাড়তে গেলে গাছের গোড়া থেকে উপরের দিকে উঠতে হবে আমাদের, অর্থাৎ নিচ থেকে উপরে যেতে হবে। আমাদের নিচের চিহ্ন 4টি, উপরের চিহ্ন 3টি। আর অতিরিক্ত জায়গায় আমরা প্রথমে নিচের 4টি চিহ্ন থেকে একটি খুঁজে নেব। একটু বোঝার চেষ্টা করো। বাক্যের কাজ বের করলাম, কাজের মধ্য থেকে আবার মূল কাজ বের করলাম। মূল কাজ যখন বের হয়ে গেল তখন অতিরিক্ত জায়গা পেয়ে গেলাম, অর্থাৎ ক্রিয়ার শেষ পেয়ে গেলাম। আর এই ক্রিয়ার শেষ জায়গায় 60টি চিহ্নকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে উপরের 3টি, একটা হচ্ছে নিচের 4টি। প্রথমে আমরা নিচের 4টি থেকে একটি চিহ্ন খুঁজে বের করব। আচ্ছা দেখো তাহলে এখানে কি চিহ্ন আছে? তে থাকলে কন্টিনিউয়াস হবে, তাই না? তো এখানে তে আছে কিনা? নিশ্চয়ই তে আছে এখানে, অর্থাৎ তে স্পষ্ট দেখা যাচ্ছে, এই কারণে এটা হলো কন্টিনিউয়াস। তোমরা যখন পড়ছিলে যে 1 2 3 প্রাইমারি লেভেলে যখন পড়ছিলে তখন তোমরা গণিতের কাজ করছিলে এরকম, মনে করো 2 7 গুণন 3, এটা করলে কি আমরা কি করছিলাম যে 3 7 21 এর 1 হাতে কি, তোমরা বড় নিয়ে এরকম 3 7 21 এর 1 হাতে 2, এই হাতে 2 কথাটা আমরা মনে মনে ধরে রেখে তারপর পরের কাজটা করতাম, তাই না? তাহলে এরকম আমাদেরকে এখানেও একটা কাজ করতে হবে যে আমরা যখন নিচের 4টি চিহ্ন থেকে একটি চিহ্ন পেয়ে গেলাম, সেই চিহ্নটি আমাদের হাতে থাকলো। তাহলে কি হাতে থাকলো আমাদের? নিশ্চয়ই কন্টিনিউয়াস, এই তে চিহ্ন আছে তাহলে কন্টিনিউয়াস। এটা হাতে রেখে আমরা দেখবো এখন উপরের 3টা চিহ্ন থেকে কোনটা আছে। তাহলে উপরের চিহ্ন 3টা, প্রথমটা হচ্ছে ল, ল থাকলে পাস্ট টেন্স, এখানে ল যদি থাকে তাহলে ভালো, পেয়ে গেলাম একটা।
আর যদি ল না থাকে তাহলে পরের চিহ্নটা খুঁজে দেখবো। শুরুতে ল, তাহলে এখানে আমাদের ল কথাটা স্পষ্ট দেখা যাচ্ছে যে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের কোন টেন্স? পাস্ট টেন্স। এখন কাজ হলো তুমি আগে কি পাইলে, আগে পাইলে আমরা, তোমাদের মনে আছে অবশ্যই যে আমরা আগে পাইছি কি? কন্টিনিউয়াস। তাহলে আগে পাইলাম কন্টিনিউয়াস আর পরে পাইলাম কি? পাস্ট। আগে পাইলাম হাতে থাকা কথাটি বা হাতে থাকা টেন্সটি হচ্ছে কন্টিনিউয়াস, আর পরে পাইলাম পাস্ট। এই দুইটা কথা চেঞ্জ করলে, অল্টার করলে, পাল্টা পাল্টি করলে কি হয়? কন্টিনিউয়াস পাস্ট, উল্টায় দিলে নিশ্চয়ই পাস্ট কন্টিনিউয়াস। চিন্তা করে দেখো আমাদের এই বাক্যটা 100% পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা আরো একটি কাজ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি যদি লিখি এখানে রহিমা বাস দেখো রহিমা কাঁদিতে থাকিবে। যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই বাক্যটার মধ্যে কাজ কোনটা, সহজেই বলতে হবে কাজ হলো কাঁদিতে থাকিবে। এটা পুরোটাই হচ্ছে কাজ। এই বাক্যে রহিমা কাঁদিতে থাকিবে, এই বাক্যে পুরো বাক্য মিলে কাজ হচ্ছে কাঁদিতে থাকিবে। আবার যদি প্রশ্ন করা হয় যে এই কাঁদিতে থাকিবে এর মধ্যে মূল কাজ কি, তাহলে অবশ্যই বলবে কাঁদি। কাঁদি হচ্ছে মূল কাজ। তাহলে এটা মূল কাজ বা মূল ক্রিয়া, তাহলে ক্রিয়া শেষ কি? এই এখান থেকে এই দাড়ি পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের ক্রিয়া শেষ। এখন কাজ কি? আগের মতোই। শুরুতে আমরা করবো কি? আমরা তো কাজ প্রথমে দেখলাম, কাজের মধ্যে আবার মূল কাজ দেখলাম। মূল কাজকে আলাদা করে নিলে, মনে মনে আলাদা করে নিলে অতিরিক্ত জায়গাটা বের হয়ে যায়। আর এই অতিরিক্ত জায়গায় আমরা 60টি চিহ্ন, যে দুই ভাগ করা আছে আমাদের নিচের 60টি চিহ্ন, এই 60টি থেকে একটি আগে খুঁজে নেবো। দেখো তো কি আছে? তে থাকলে কন্টিনিউয়াস, তে আছে এখানে, নিশ্চয় তে আছে, তাহলে কন্টিনিউয়াস একটা পেয়ে গেলাম। এখন দেখবো উপরের তিনটার মধ্যে কি আছে। উপরের তিনটার মধ্যে এখানে ল আছে কি? দেখো তো ল ল ল ল নাই, তাহলে পাস্ট হবে না। ল থাকলে কি হতো? পাস্ট হতো। আর ল নেই, পাস্ট হবে না। তাহলে দেখবো পরে আছে কি? ব আছে কিনা? ব কাঁদিতে থাকিবে, ব নিশ্চয়ই ব আছে এখানে। ব ব তাহলে কি হয়? ফিউচার। তাহলে আমাদের হয়ে গেল কন্টিনিউয়াস, তারপরে ফিউচার। এই দুটো আমাদের চেঞ্জ করলে কি হচ্ছে? ফিউচার কন্টিনিউয়াস। নিশ্চয়ই বাক্যটি আমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমাদের এখানে আছে লেখা কি? 10 মিনিট ধরে বৃষ্টি পড়িতেছে। তো এই বাক্যের মধ্যে কাজ কোনটা দেখতে হবে আগে? কাজ হচ্ছে পড়িতেছে। আর এই পড়িতেছে কাজের মধ্যে আবার মূল কাজ কোনটা? মূল কাজ হচ্ছে পড়ি, এই জায়গাটা মূল কাজ। তাহলে অতিরিক্ত জায়গা কোনটা? তে সে, অর্থাৎ এখান থেকে দাঁড়ি পর্যন্ত। তার আমরা আগের মধ্যে কাজ করবো কি? প্রথম কাজটা হচ্ছে নিচের 60টি চিহ্নের মধ্যে থেকে একটি বের করবো। 4টির মধ্যে কি আছে? তে আছে। তে তাহলে কি হয়? কন্টিনিউয়াস। কিন্তু তোমাকে আরো একটু ভেবে দেখতে হবে যে তে থাকলে তো কন্টিনিউয়াস ঠিক আছে, আবার এই তে অনুরূপ আরেকটিতে কিন্তু এখানে আছে। এই দুইটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। যদি শুধু তে থাকে, বাক্যের পুরো জায়গা মিলে কোনো সময়ের উল্লেখ না থাকে, তাহলে সেটা হচ্ছে এই তে, শুধু কন্টিনিউয়াস। আর যদি তে থাকে অথবা ইয়ে থাকে, এই যে এখানে তে থাকে অথবা ইয়ে থাকে, তাহলে সেটা হবে তে অথবা ইয়ে থাকবে এবং পাশাপাশি বাক্যের মধ্যে একটা টাইম, সময়ের উল্লেখ থাকবে। তখন সেটা আমাদের কন্টিনিউয়াস। তে থাকলে যে কন্টিনিউয়াস তা হবে না, কিন্তু হবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখো তে আছে, পাশাপাশি বাক্যের মধ্যে একটা সময় 10 মিনিট একটা সময়ের উল্লেখ আছে। সে কারণে আমরা এই তে দেখেই এই তে অর্থাৎ কন্টিনিউয়াস মনে করব না। তে আছে, পাশাপাশি বাক্যের মধ্যে একটা সময়ের উল্লেখ আছে, সুতরাং আমাদের এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। লাস্ট যে আমাদের চিহ্নটা আছে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা হাতে রাখলাম পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দেখবো উপরের তিনটা চিহ্নের মধ্যে কোনটা আছে। উপরের তিনটা চিহ্ন আমাদের দেখো কি আছে? তে সে, এর মধ্যে ল ল নাই, তাহলে ল তাহলে পাস্ট হতো, ল নাই পাস্ট হবে না। ব ব নাই ফিউচার হবে না, ব তাহলে ফিউচার হতো, যেহেতু ব নাই ফিউচার হবে না। 3 নাম্বার চিহ্নটা হচ্ছে কি ছিল? ল ও ব কিছুই না থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ল ও নাই, ব নাই, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। আর আমরা এখন আগে আমরা হাতে রাখছি কি? হাতে আমাদের আছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর পরে ল ব নাই জন্য পাইলাম প্রেজেন্ট। তাহলে আগে পাইলাম পারফেক্ট কন্টিনিউয়াস, পরে পেলাম প্রেজেন্ট। চেঞ্জ করলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অবশ্যই এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের একটু মাথায় রাখতে হবে যে 60টি চিহ্নের থেকে
আমাদের একটি চিহ্ন আছে, এমন একটি চিহ্ন আছে যে চিহ্নটি আমাদের স্পষ্ট দেখা যাবে না। তাহলে 60টির মধ্যে যদি স্পষ্ট দেখা না যায় একটি, বাকি 6টি দেখা যাবে। আমি সেই স্পষ্ট না দেখা যাবে বা দেখা যাবে না এরকম যে চিহ্নটি আছে সেটি তোমাদের দেখাই দিচ্ছি। তোমাদের মনে রাখতে হবে ইয়া, অর্থাৎ পারফেক্ট টেন্সের যে চিহ্নটা ইয়া, এই চিহ্নটা আমাদের বাক্যে স্পষ্ট দেখা নাও যেতে পারে। অর্থাৎ রস্বই অন্তস্থ আকারে আ, ইয়া, এই কথাটাই হুবহু নাও থাকতে পারে, তবে উচ্চারণে থাকবে, এটা বুঝে নিতে হবে। তাহলে যেটি বলছিলাম, এই ইয়া চিহ্নটি আছে এরকম একটা সেন্টেন্স দিয়ে বা এরকম একটা বাক্য দিয়ে আমি তোমাদের দেখাই দিচ্ছি, একটু লক্ষ্য করো। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, যে আমি কাজটি করিয়াছিলাম। তো এই বাক্যের মধ্যে দেখো আমরা প্রথম কাজটি করে নিচ্ছি, যে প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে কোনটা মানে এই বাক্য মিলে কাজ কোনটা। আমি কাজটি করিয়াছিলাম, কাজ হচ্ছে করিয়াছিলাম। আর এই কাজের মধ্যে আবার প্রশ্ন করে দেখো বা চিন্তা করে দেখো এখানে এই কাজের মধ্যে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে করি। এই করি কথাটা যদি মূল কাজ হয় তাহলে অন্তস্থ হয় আকার থেকে শুরু করে এই লাইন পর্যন্ত, এই জায়গাটা হচ্ছে আমাদের অতিরিক্ত জায়গা। এখন চিন্তা করে দেখো এই অতিরিক্ত জায়গায় নিচের 4টি চিহ্নের মধ্যে কোনটা আছে? তে আছে? নেই, কন্টিনিউয়াস হবে না। ইয়া, ইয়া, এখানে তো আ আছে, কিন্তু তুমি উচ্চারণ করে দেখো কোরিয়া, কোরিয়া। তাহলে এখানে ইয়া আছে, বুঝতেছো তুমি? কোরিয়া, ইয়া, কর যোগ ইয়া, তাহলে কোরিয়া। কোরিয়া ছিলাম, কোরিয়া, এর মধ্যে অবশ্যই ইয়া চিহ্নটি আছে, বোঝাই যাচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমাদের নিচের 4টির মধ্যে থেকে কি পারফেক্ট টেন্স, মাথায় রাখলাম বা হাতে রাখলাম পারফেক্ট টেন্স। তাহলে এখন দেখবো উপরের 3টির মধ্যে কি আছে। উপরের 3টির মধ্যে আমাদের আছে কি ল থাকলে পাস, ল ল আছে এখানে, তাহলে এটা হবে পাস। তাহলে আমাদের হাতে আছে পারফেক্ট এবং পরে পাইলাম কি পাস, দুইটা চেঞ্জ করলে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। এই বাক্যটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। এবং আমরা আরো একটি এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দেখো পাস রাজু মাছ ধরে। দেখো রাজু মাছ ধরে, এই বাক্যটা কোনটা আমরা সেটা বের করবো। তাহলে রাজু মাছ ধরে, এই বাক্যের মধ্যে কাজ হচ্ছে ধরে। আর এই ধরে কাজের মধ্যে দেখো মূল কাজ কি? ওই ধরে, এখানে রে বাদ দিলে মূল কাজ থাকে না, ধ বাদ দিলে মূল কাজ থাকে না, অর্থাৎ ধরে পুরোটাই হচ্ছে মূল কাজ। আর এই মূল কাজটার পরে অতিরিক্ত জায়গায় আমাদের এখানে নেই, কিছুই নেই, অতিরিক্ত কোনো কিছুই দেওয়া নেই। তবু আমাদের চিন্তা করতে হবে একটু এভাবে, যে প্রথমে 4টা ছিল নিচের, তে নাই এখানে কন্টিনিউয়াস হবে না, ইয়া নাই পারফেক্ট হবে না। তাহলে 3 নাম্বার কি? তে ও ইয়া কিছুই না থাকলে কি হয়? ইনডেফিনিট। তাহলে অবশ্যই এটা একটা আমরা চিহ্ন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইনডেফিনিট, মাথায় রাখলাম বা হাতে রাখলাম। এরপর উপর 3তে দেখো ল থাকলে পাস্ট হয়, ল নাই পাস্ট হবে না, ব থাকলে ফিউচার হয়, ব নাই ফিউচার হবে না। 3 নাম্বার চিহ্নটি হচ্ছে ল ও ব কিছুই না থাকলে প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমরা আগে হাতে রাখলাম ইনডেফিনিট এবং পরে পেলাম প্রেজেন্ট। সুতরাং এই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি ভাত খাই, দেখো এখানে আছে আমি ভাত খাই, এর মধ্যে কাজ হচ্ছে খাই। আর এই খাই কাজের মধ্যে মূল কাজ সেটা হচ্ছে এই খাই। তাহলে আমরা আবার আগের মধ্যে দেখতেছি নিচের 4টি চিহ্নের মধ্যে তে নাই, ইয়া নাই, সুতরাং এটা ইনডেফিনিট টেন্স। তে ও ইয়া কিছুই না থাকলে ইনডেফিনিট হয়, তাহলে এটা ইনডেফিনিট, হাতে হবে ইনডেফিনিট। উপরে 3 মধ্যে ল ও ব কিছুই নাই, তাহলে এটা হবে প্রেজেন্ট। ল ও ব কিছু না তাহলে কি হয়? প্রেজেন্ট। তাহলে বাক্যটি অবশ্যই আগের মতোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এভাবেই আমরা আমাদের সকল টেন্স গুলো থেকে কোনো বাংলা বাক্য কখন কোন টেন্স তা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমি আশা করি আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে তুমি দেখেছো। আর অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার কারণে যদি ক্লাসটি তুমি বুঝে থাকো, নিশ্চয়ই ক্লাসটি থেকে তুমি উপকৃত। আর যদি তুমি উপকৃত হয়েই থাকো বা যদি তোমার ভালো লেগেই থাকে, তাহলে নিশ্চয়ই
আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবে না, কেননা বেল বাটনে ক্লিক করা থাকলে আমরা যখনই এর পরে ক্লাস আপলোড করে দেব সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাসটি তুমি পেয়ে যাবে। আর বেল বাটনে ক্লিক না করলে ক্লাসটি পেতে তোমার দেরি হতে পারে। সুতরাং বেল বাটনে ক্লিক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করতে অবশ্যই ভোলা যাবে না, কোনোভাবেই না কিন্তু। আর আজকে এ পর্যন্ত। আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে, মেবি টেন্স টু ইংলিশ। আমরা এর পরে ক্লাসটা ইংরেজিতে টেন্স কমপ্লিট করে দেওয়ার মতো করে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, বাই বাই।